গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের ক্রমান্বয়ে অবনতি হচ্ছে। যেমন মরিশাস, ভুটান, তারা আমাদের চেয়ে এগিয়ে আছে। কিভাবে সম্ভব? ওদের দেশে তো এতগুলো চ্যানেলই নাই। গণমাধ্যমের জন্য কি এত আইন দরকার আছে বলে আপনি মনে করেন? অপসাংবাদিকতা ভিকটিম কিন্তু অডিয়েন্স, কারণ তারা তো সঠিক তথ্যটা পাচ্ছে না। তথ্য অধিকার আইনের মতো একটা আধুনিক আইন আছে, সেখানে অফিশিয়াল সেক্রেটারি অ্যাক্ট কিন্তু আপনার সাংঘর্ষিক। না, একেবারেই না। প্রিয় দর্শক, আপনার সবাইকে স্বাগত নাগরিকের আয়োজন মুখোমুখিতে। আজকে আপনাদের সঙ্গে আছি আমি দীপ আজাদ। আর আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি বাংলাদেশের খুবই পরিচিত মুখ, এবং বিশেষ করে গণমাধ্যম এবং সাংবাদিকদের সঙ্গে যার কাজ মূলত, তিনি হচ্ছেন আজকের আমাদের অতিথি মোহাম্মদ আলী আরাফাত, আমাদের মাননীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আরাফাত ভাই, প্রথমেই আমি আপনাকে যেটা জানতে চাই সেটি হচ্ছে যে আপনি সরকারের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। দায়িত্ব পাওয়ার পরে আসলে আপনি কি কি চ্যালেঞ্জ আপনার কাছে মনে হয়েছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে বিশাল একটা মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের অধীনে অনেকগুলি ডিপার্টমেন্ট আছে, 15 থেকে 19টার মতন, এবং এক একটা ডিপার্টমেন্ট কিন্তু বিশাল বড়, এবং প্রত্যেক ডিপার্টমেন্টের কাজগুলি, তার গভীরতা এবং ব্যাপ্তিও অনেক বড়। তো এই পুরো জিনিসগুলোকে ম্যানেজ করা, এটাকে আরও এফেক্টিভলি সময়ের সাথে তাল মিলিয়ে যুগোপযোগী করা এবং সেইভাবে কাজ করা, সেই ক্ষেত্রে অবশ্যই অনেক চ্যালেঞ্জ আছে। আর আরেকটি বিষয় যেটা হচ্ছে যে সময়ের পরিবর্তনের সাথে সাথে মূলধারার গণমাধ্যমের সাথে যেটা আমরা দেখি, সামাজিক যোগাযোগ মাধ্যম, এবং তার ফলে বিশ্বব্যাপী যে একটা বৈশ্বিক সমস্যা দাঁড়িয়ে যাচ্ছে, যে ডিসইনফরমেশন, অপপ্রচার, অপতথ্যের যে বিস্তৃতি, যেটি নিয়ে কিন্তু শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বের তাবৎ দেশে মানে বড় বড় নেতারাও, তারাও কিন্তু এগুলো নিয়ে কথা বলছেন। আপনি জানেন যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যারা পার্টিসিপেন্টস ছিলেন, বিভিন্ন বিষয়ের এক্সপার্টস, তাদের মধ্যে একটা সার্ভে হয়েছিল। তারা বলেছিল যে স্বল্প মেয়াদে সবচেয়ে বড় যে ঝুঁকির মধ্যে পৃথিবী পড়তে যাচ্ছে সেটি হলো এই ডিসইনফরমেশন মোকাবেলা করা। তো এইটার আসলে কোনো ফর্মুলা এখন পর্যন্ত কারো কাছে জানা নেই, কারণ এটা খুব ট্রিকি একটা বিষয় যে আপনি ডিসইনফরমেশন যেমন সমাজকে, গণতন্ত্রকে, সভ্যতাকে ক্ষতিগ্রস্ত করে, একই সাথে গণমাধ্যমের স্বাধীনতাও খুবই দরকার এগিয়ে যাওয়ার জন্য। তো ডিসইনফরমেশনকে আপনি মোকাবেলা করতে যেয়ে এই গণমাধ্যমের যে স্বাধীনতার স্পেসটা যাতে আবার সংকুচিত না হয়, তো এই ব্যালেন্সটা খুবই ট্রিকি ব্যালেন্স। এই ফর্মুলাটা আসলে কারো জানা নাই। তো যে কারণে এটা সবার সাথে, কারণ এটা নতুন ফেনোমেনন, এটা সবার সাথে, স্টেক হোল্ডারদের সাথে, দেশি বিদেশি অন্যান্য যে রাষ্ট্রের যারা রাষ্ট্রদূত বা প্রতিনিধি যারা আছেন তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আমরাও চেষ্টা করছি এটাকে কিভাবে একটা সমাধানে আমরা আনতে পারি। তো এটাই এই মুহূর্তে আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটি একটি অত্যন্ত সংকটকাল বা দুর্যোগকাল বলে আমরা মনে করি। এই জন্য গণমাধ্যমের যে বিশেষ করে গত 7 বছরে গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের ক্রমান্বয়ে অবনতি হচ্ছে, এবং সূচক যারা করছেন তারা বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপপ্রয়োগ হচ্ছে এবং ভিন্ন মত দমনের একটা প্রচেষ্টা সরকারের মধ্যে রয়েছে। এই অভিযোগটাকে আপনি কীভাবে দেখেন, বা এই অবনতি যে হচ্ছে এটি কি আপনার সরকার বা আপনার মন্ত্রণালয় আপনি কীভাবে দেখছেন? এখন অবনতি যে হচ্ছে এটা আমরা কিভাবে বুঝতে পারছি, সেটার জন্য আমরা এই সূচকটার দিকে দেখছি, তাই তো? এখন সূচকটা কারা তৈরি করছে? যারা তৈরি করছে তাদের যদি আপনি দেখেন কিভাবে করছে, এটা যদি দেখেন, এই সূচকটা তৈরি করছে প্রেস ফ্রিডম ইন্ডেক্সের সূচক, RSF, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আর কোনো না কোনো একটা পদ্ধতি আছে, তার মাধ্যমে তো তারা করছে। এই পদ্ধতিটা কি, সেই ব্যাপারে কোনো স্বচ্ছতা আছে কিনা আমরা কিন্তু দেখছি না। কাজে আমি মনে করি এই সূচকটা তৈরি করার ক্ষেত্রে যে পদ্ধতিগত দুর্বলতা, সেগুলো যদি না থাকতো তাহলে সূচকের যে রেজাল্ট আপনি দেখছেন এরকম আমরা দেখতাম না, নাম্বার 1। নাম্বার 2, আপনি গণমাধ্যমের স্বাধীনতার সূচকে আপনি দেখবেন যে অনেকগুলো দেশ আছে, যেমন মরিশাস, ভুটান, তারা আমাদের চেয়ে এগিয়ে আছে। কিভাবে সম্ভব? ওদের দেশে তো এতগুলো চ্যানেলই নাই। মরিশাসে তো সবগুলি গভর্নমেন্ট চ্যানেল, প্রাইভেট চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়াই নেই, হাতে গোনা কিছু পত্রপত্রিকা। ভুটানে যান, ওদের 3টা থেকে 4টা চ্যানেল আছে, সব সরকারি। অন্যদিকে আমাদের দেশে মিডিয়া এতটা ভাইব্রেন্ট, গত 15 বছরে যে পরিমাণ ইলেকট্রনিক মিডিয়া বেড়েছে, যে পরিমাণ প্রিন্ট মিডিয়া বেড়েছে, এমনকি IP টেলিভিশন থেকে শুরু করে সেগুলোকে গভর্নমেন্ট কিন্তু অনুমোদন দিয়েছে। কাজে এত বিশাল একটা ভাইব্রেন্ট মিডিয়া, সেটাকে মেজার করার সেই পদ্ধতিগত সেই জায়গাটা তাদের আছে কিনা, যদি থাকতো তাহলে বাংলাদেশের উপরে কিভাবে ওই দেশগুলি থাকে যাদের ওখানে একটা কন্ট্রোল মিডিয়া,
সবচেয়ে বড় কথা, গতবারে যদি আপনি সূচকটা দেখেন, আফগানিস্তানের কথা বলছে তারা নাকি বাংলাদেশে যেতে বেটার। এটা কি হতে পারে? একটা কমন সেন্স। সো ওদের কি আছে মিডিয়াতে, কি স্বাধীনতা আছে, এটা তো আমরা জানি। তো যে কারণে আমি মনে করি এই সূচকের উপরে আপনাদের কারোরই আসলে নির্ভর করা উচিত হবে না, বা এই সূচক কি বলছে সেটা নিয়ে আমাদের কোনো আমার মনে করি না কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি না যে আমাদের এখানে গণমাধ্যমে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো সমস্যা নাই। আছে, এগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এগুলোকে নিয়ে কাজ করতে হবে, সমাধান করতে হবে। কিন্তু এই সূচক নির্ভর যে সূচক তৈরি করতে যে এত ভুল ভ্রান্তি, এত আপনার পদ্ধতিগত সমস্যা, শুধু সেটি নয়, একটা তো হচ্ছে মেথোডোলজিতে প্রবলেম, আর একটা হচ্ছে এটাতে আপনি যে তথ্য নিচ্ছেন ইনপুট হিসেবে, সেই তথ্যের মধ্যে তাদের ভুল আছে। আরএসএফ কে আমি একটা চিঠি লিখেছিলাম যে তারা তাদের স্টাডিতে বেশ কিছু তথ্য নিয়েছিল ইনপুট হিসেবে বাংলাদেশের গণমাধ্যমের জায়গা থেকে, যেখানে তারা অনেক ভুল তথ্য ব্যবহার করেছিল। আমার চিঠির পরে সেগুলো কিন্তু তারা কারেকশনস করেছে। তো সেটা আপনাকে কি বলে? তার মানে তারা এমন কিছু তথ্য এমন জায়গা থেকে নিচ্ছে যেগুলোকে আবার তারা ভেরিফাই করছে না, যার কারণে তারা ভুল তথ্য ওখানে ঢুকিয়ে দিয়েছে। তো আমরা চিঠি লেখার পরে তারা যেটা সরিয়ে দিল, এটা কি প্রমাণ করে? যে তারা স্বীকার করে নিল তাদের ওখানে ভুল তথ্য ছিল। তো এক হচ্ছে ইনপুট যদি ভুল থাকে আর মেথোডোলজি যদি দুর্বল থাকে, তাহলে এটা থেকে যে ফলাফল বের হবে সেটাকে কি আপনি গ্রহণ করবেন? কাজে আমি এদের এই সূচককে গ্রহণ করছি না। এটা নিয়ে আমার বক্তব্য হচ্ছে তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাই, এটা ভালো জিনিস। গণমাধ্যমের স্বাধীনতার সূচক যদি থাকে, এটা যদি সবাই জানতে পারে, সেটার মাধ্যমে অনেক ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু সেখানে ভুল ভ্রান্তিগুলি, দুর্বলতাগুলি তাদের কাটিয়ে ওঠা উচিত। এবং এটা কিন্তু আমি তথ্যপত্র রেফারেন্সের ভিত্তিতে চিঠিতে এটা উল্লেখ করেছি, একাডেমিক্যালি গেছে। আমি কিন্তু একবারে পিওর আপনার কি বলবো পলিটিক্যাল জায়গা থেকে কোনো কথা বলি নাই, বলছিও না। কিন্তু তথ্য প্রতিমন্ত্রী হিসেবে, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সর্বোচ্চ ব্যক্তি হিসেবে বাংলাদেশের এই মুহূর্তে গণমাধ্যমের সূচকটি কেমন হওয়া উচিত বা কি অবস্থা আছে বলে আপনি মনে করেন? দেখুন, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। 17 কোটি মানুষের দেশ, মানে পৃথিবীর 8ম বৃহত্তম দেশ, এবং এদেশের ল্যান্ড সাইজ খুবই ছোট। একটা কমপ্লেক্স রিয়ালিটির মধ্যে আমরা অপারেট করি। সেই দেশে ধরেন 20-25 বছর আগেও ইলেকট্রনিক মিডিয়া বলতে একটাই ছিল, সরকারি মাধ্যম। এবং এখানে সবার প্রথম প্রাইভেট সেক্টরে গণমাধ্যম উন্মুক্ত করেছেন বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং গত 15 বছরে এই সেক্টরটাকে উনি অনেক আরও বড় করেছেন, বৃদ্ধি পেয়েছে। এটার অর্থ হলো গণমাধ্যমকে এখানে এক ধরনের বৈচিত্র্য, ভাইব্রেন্স আনার চেষ্টা উনি করছেন। এটা কন্ট্রোল করার ইচ্ছা থাকলে এই সংখ্যাটা কখনোই বাড়ানো, কোনো সরকার এটা বাড়াবে না, এটা বাস্তবতা। তবে যেটা বললাম যে একটা কমপ্লেক্স রিয়ালিটির মধ্যে আমরা অপারেট করছি, এর মধ্যে গণমাধ্যমের সংখ্যা বেড়ে গেছে গোটা বাংলাদেশ জুড়ে। সো ন্যাচারালি এটা যে একেবারে শুদ্ধভাবে সব কিছু চলছে সেটা আমি দাবি করব না। এখানে চ্যালেঞ্জ আছে, সমস্যা আছে, বিচ্যুতি, ব্যর্থতা আছে। তো ধীরে ধীরে সেগুলোকেও আমাদের ফাইন টিউন করে একটা ডিসিপ্লিনে আনতে হবে, সেটা আমি মনে করি। কিন্তু আপনার সব কিছু একই সাথে বৃদ্ধি পাবে এবং শুদ্ধভাবে হতে থাকবে, এটা কিন্তু পৃথিবীর কোনো দেশে, কোনো সমাজে, কোনো সভ্যতায় হয়নি। কিন্তু ইতিবাচক দিক হচ্ছে যে এখানে প্রচুর গণমাধ্যম আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, গণমাধ্যম তার স্বাধীনতা উপভোগ করে, এবং গণমাধ্যমের মধ্যে কিছু বিশৃঙ্খলাও আছে, শৃঙ্খলাও আছে। এটা যেমন ইতিবাচক অবদান আছে, কিছু কিছু জায়গায় গণমাধ্যমের এই স্বাধীনতাকে ব্যবহার করে অনেকে নেতিবাচকভাবেও এটাকে ব্যবহার করার চেষ্টা করে। তো এই সব মিলিয়ে আমরা মনে করি আমরা সামনের দিকে এগোচ্ছি, কিন্তু আমাদের এটাকে ধীরে ধীরে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাকে আরও ফাইন টিউন করার অনেক সুযোগ আছে। গণমাধ্যমের জন্য 9টি আইন প্রয়োগ করা হচ্ছে, আরও 4টা আইন খসড়া পর্যায়ে রয়েছে। এত আইন, মানে গণমাধ্যমের জন্য কি এত আইন দরকার আছে বলে আপনি মনে করেন? গণমাধ্যমকে ঘিরে আসলে এত আইন নাই। আমি আপনাকে ফ্যাক্টসে বলি, একটি সমস্যা ছিল আইনগত, সেটিও সত্যি, যেটা ডিএসএ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। সেখানে যেটি ছিল যে আপনি গণমাধ্যমের মাধ্যমে, বিশেষ করে ডিজিটাল স্পেসে, যদি আপনি সাংবাদিকতা করতে যে কাউকে আপনি ডিফেম করতেন, তার চরিত্র হনন করতেন, এবং যিনি এটার কারণে ভিকটিম হতেন, তিনি যদি আইনে আশ্রয় নিয়ে ডিএসএর অধীনে মামলা করত, তাহলে যেটা হতো যে সরাসরি সেই রিপোর্টারকে বা সাংবাদিককে গ্রেফতার করার একটা বিধান ছিল। এবং শুধু গ্রেফতার করার বিধান ছিল না, গ্রেফতার হওয়ার পরে তার বেইল নেওয়া বা জামিন নেওয়ারও সুযোগ ছিল না, যেটি খুবই সমস্যার একটা কারণ তৈরি করেছিল। এটা আমি একমত, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে এই প্রফেশনের পক্ষে কখনোই ছিলাম না। কিন্তু এটি ছিল, ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাও তো তৈরি হয়েছে একটা বাস্তবতায়।
তো যে কোনো আইন তৈরি হলে সেটাও কিন্তু একই রকম থাকে না, এটা ধীরে ধীরে পরিবর্ধন করার একটা বিষয় থাকে। যেহেতু গণমাধ্যমের বিভিন্ন পর্যায় থেকে এগুলো নিয়ে আলাপ আলোচনা হলো, কথা হলো, তো সরকারের দিকটা হচ্ছে সরকার রেসপন্সিভ, সরকার কিন্তু এগুলোকে কগনিজেন্সে নিচ্ছে এবং তারপরে তারা কিন্তু আবার এগুলোকে পরিবর্তন করে নিচ্ছে। তো এখন সিএসএ যেটা হয়েছে, সিএসএতে কি হয়েছে, ঠিক ওই প্রভিশনে এখন কিন্তু আর জেলের কোনো বিধান নেই, কাজে জামিনের বিষয়টি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এখন যেটি আছে, কেউ যদি মনে করেন যে সে ডিফেমেশনের শিকার, সে মামলা করতে পারবেন, কিন্তু সেই মামলা করে মামলাটা প্রত্যেকটা স্টেপ ক্রস করে যদি মামলাতে দেখা যায় যে আসলেই ডিফেম করা হচ্ছে, তাহলে শুধু ফাইনের বিধান রাখা আছে। এটা কিন্তু এখন আর ক্রিমিনাল অফেন্স হিসেবে নাই, এটা সিভিল স্যুট, যেটা পৃথিবীর সকল দেশে আছে। তো সেই একটি বিষয় যেখানে সমস্যা ছিল সেটি কিন্তু এখন শুধরে নেওয়া হয়েছে। আর কোনো আইনে সাংবাদিকতা করতে গিয়ে কোনো সমস্যার কোনো বিষয় এই মুহূর্তে নাই, এটুকু আমি নিশ্চিত করতে পারি। বিশ্বের অনেক দেশে আপনার সাংবাদিক সুরক্ষা আইন আছে, বাংলাদেশেও আপনার দিন দিন মানে আধুনিক হচ্ছে, বড় হচ্ছে, সব কিছু মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের সাংবাদিক সুরক্ষা আইন একটি হওয়া দরকার? অবশ্যই সাংবাদিক সুরক্ষা আইন হওয়া দরকার। আপনি জানেন যে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর একটি কমিটমেন্ট। আমরা কিন্তু সাংবাদিক বান্ধব, গণমাধ্যম বান্ধব একটা সরকার। বিশেষ করে বঙ্গবন্ধুর যে ভিশন ছিল একবারে শুরু থেকে, সবসময় গণমাধ্যমের প্রতি একটা সহানুভূতি এবং গণমাধ্যমের প্রতি এক ধরনের ওনার এক ধরনের কি বলবো, যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস। এবং গণমাধ্যম কিন্তু আমাদের রাজনীতির সাথে হাত ধরাধরি করে চলেছে, সাংবাদিকতার সাথেও ছিলেন, সাংবাদিকতার সাথে ছিলেন। এবং বঙ্গবন্ধু কন্যাও কিন্তু গণমাধ্যম এর ব্যাপারে খুবই মানে বান্ধব একটি মানে ওনার একটা অবস্থান আছে। তো কল্যাণ ট্রাস্টে যে বিষয়টি আছে, সুরক্ষা, এগুলো তো আমরা করতেই চাই, অবশ্যই করতে চাই। কিন্তু একই সাথে আমরা যেটা করতে চাই যে সাংবাদিকতা বা আপনার মুক্ত গণমাধ্যমের যে স্পেসটা, এটা সুযোগ নিয়ে কেউ যেন অপসাংবাদিকতা করতে না পারে। কারণ আমরা বিশ্বাস করি যখন অপসাংবাদিকতা হয় তখন তার সবার প্রথম ভিকটিম হয় পেশাদার সাংবাদিকরা, পেশাদার গণমাধ্যম সবার প্রথম ভিকটিম হয়। এবং একই সাথে অপসাংবাদিকতার ভিকটিম কিন্তু এই যারা হচ্ছে অডিয়েন্স, ইলেকট্রনিক মিডিয়া বলেন বা প্রিন্ট মিডিয়া, যারা দর্শক, যারা রিডার, তারাও কিন্তু তার ভিকটিম, কারণ তারা তো সঠিক তথ্যটা পাচ্ছে না। তো এখানে আমরা গঠনমূলক এবং সুস্থ সাংবাদিকতার জন্য যা প্রয়োজন, সুরক্ষার জন্য তার সব কিছু আমরা করতে চাই। এই ব্যাপারে আমরা আমাদের কমিটমেন্ট 100%। আপনি বলছিলেন যে গণমাধ্যমের শৃঙ্খলার কথা বলছিলেন, কিন্তু মানে দেখা যাচ্ছে যে সবচেয়ে মানে শৃঙ্খলার সমস্যা কিন্তু হলো যে আপনার মন্ত্রণালয়ে কতগুলো দপ্তর আছে, সেগুলোর মধ্যেই আপনার মানে শৃঙ্খলার অভাব রয়েছে। আপনারা জানেন যে ডিএফপির কথা বলি, আপনার সেখান থেকে ভুয়া প্রচারপত্র, মানে আমাদের প্রচার সংখ্যা গণমাধ্যমে সেটি একটা ভুয়া প্রচার সংখ্যা যেখানে প্রকাশ করা হয়। ক্রোড়পত্র নিয়ে নানা ধরনের কথা ওঠে, অনুদানের সিনেমা নিয়ে নানা ধরনের প্রশ্ন ওঠে, সেন্সর বোর্ডে নানা প্রশ্ন, মানে সরকারি সংস্থাগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো বিশৃঙ্খলা এবং অনেক ধরনের আপনার কথা রয়েছে। সেগুলোতে শৃঙ্খলা আগে আনবেন নাকি আগে গণমাধ্যমে আনবেন? শৃঙ্খলার বিষয়টা কিন্তু সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে যে বিষয়গুলো আপনি উল্লেখ করলেন সেগুলো তো গণমাধ্যমের সাথেই রিলেটেড। এবং সরকারি কিছু কিছু দফতরে যদি শৃঙ্খলার অভাব থাকে, সেটার জন্য কিন্তু পিছন দিকে দেখবেন যে দায়ী আছে গণমাধ্যম থেকে স্টেক হোল্ডাররা, তাদের বিভিন্ন ধরনের প্রেশার এগুলো থাকে। এবং এই মন্ত্রণালয়ের অধীনে দফতরের যারা কাজের সাথে সম্পৃক্ত থাকেন, তাদের মধ্যে হয়তো অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজিং অ্যাটিটিউড চলে আসে বা এইসব প্রেশারের কারণে হয়। তবে ডিএফপি যে বিষয়টি বললেন, সেখানে আমি যেটা মনে করি যে লিস্টটা যেভাবে করা আছে সেটা আপডেট করতে হবে। আপডেট করতে হবে মানে ধরেন আপনি একটা লিস্ট করেছেন, সার্কুলেশন সংখ্যা ধরেন 4 বছর আগে, এটা তো একই রকম থাকে না, কিছু বাড়ে কিছু কমে। তো আপডেট না করলে লেটেস্টটা পাওয়া যায় না। তো সেই জিনিসগুলো আপডেট করার জন্য আমি ইনস্ট্রাকশন দিয়েছি। আবার দেখা যায় অনেকে হয়তো কিছু সার্কুলেশন করে, আচ্ছা কিভাবে হয় দেখেন, যে আমি সার্কুলেশনটা খোঁজ করার জন্য তো একটা সিস্টেম আছে, আমরা গেলাম, তো কোনো একটা গণমাধ্যম কি করে, এই সিস্টেমের মধ্যে ম্যানিপুলেশন করে ফেললো, করে তারা ওই দিন হয়তো একটা নাম্বার অফ প্রিন্ট বাড়িয়ে ফেললো, দিয়ে আস্তে করে লিস্টের মধ্যে ঢুকে যায়। আমি বলি সব এন্ড থেকেই কিন্তু কিছু না কিছু সমস্যা থাকে, যেগুলো আমাদের সলভ করতে হবে। আমি মনে করি এইসব জায়গাগুলোতে ওভারঅল একটা ডিসিপ্লিন আনা দরকার। আমি মনে করি না কোনো পক্ষ এককভাবে দায়ী, সকল পক্ষেরই কিছু না কিছু দায় এখানে আছে এবং সব মিলিয়েই শৃঙ্খলাটা আনা দরকার, এবং সেই উদ্যোগটা আমরা নিতে যাচ্ছি। আপনি বলছিলেন যে মানে এক্ষেত্রে কিছু কিছু উদ্যোগ আপনি নিয়েছেন, যদি একটু বলেন তাহলে আমার মনে হয় যে আমাদের মানে যারা গণমাধ্যমের উপর নির্ভরশীল তারা কিছুটা আস্থা ফিরে পাবে। নিশ্চয়ই, যেমন ডিএফপি যে লিস্ট আছে সেটা আমি বলেছি আমি জেনুইন সার্কুলেশন কার কত এটা আমি জানতে চাই, এবং সেটা নিয়ে আমি তাদের সাথে বসে আলাপ করেছি এবং
এটা কিভাবে করে সেই ফর্মুলা, সেটা নিয়েও আমি আলাপ করেছি। কারণ যে ফর্মুলাটা আছে সেই ফর্মুলার মধ্যে ম্যানিপুলেশনের স্কোপ আছে, তো সেটা কিভাবে কমানো যায় সেটা নিয়েও আমরা ইনোভেটিভলি চিন্তা করেছি। আমার কথা হলো আপাতত আমার হাতে রিয়েল লিস্টটা থাকতে হবে। অনেক ক্ষেত্রে আমি গোয়েন্দা সংস্থার মাধ্যমেও চেষ্টা করি রিয়েল সার্কুলেশনটা পাওয়ার জন্য, এবং সেইটাকে আমরা আপডেট করব, অ্যাডজাস্টমেন্টে আমরা যাব যেন এটা আপডেটেড রিয়েল ইয়েটা আমরা পাই, এবং তার ভিত্তিতে আমরা লিস্টটাকে তৈরি করার চেষ্টা করব। এটা এক। আর হয়তো রাতারাতি সব ঠিক হয়ে যাবে না, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আমরা ঢুকে গেছি, বিশুদ্ধকরণ প্রক্রিয়া। হয়তো প্রথম ধাপে 10% ঠিক হবে, তারপরে 20%, তারপরে 30%, 50% ঠিক হওয়ার পরে হয়তো কিছু অ্যাডজাস্টমেন্ট করে ধীরে ধীরে আবার আমরা এটাতে যাব। তো আমরা একটা সহনীয় মাত্রায় আমাদের যে এরারগুলি আছে, ভুল ভ্রান্তিগুলোকে নিয়ে আসার চেষ্টা করব। অনুদানের সিনেমার ক্ষেত্রে আপনি বললেন, সেখানে আমি একটা উদ্যোগ নিয়েছি যে এখন অনুদানের সিনেমাগুলো কিন্তু যারা পার্টিসিপেন্টস, এখানে দুটো কমিটি আছে, সেই কমিটিতে ইন্ডাস্ট্রি এক্সপার্টসরা আছেন, তারা কিন্তু ওই প্যানেলে বসে ইন্ডিভিজুয়ালি প্রেজেন্টেশন দেখে স্কোর করেন, এবং তাদের স্কোরিংগুলি কিন্তু যে যার মতো করে ইন্ডিভিজুয়ালি আমার কাছে আসে। সবাই কিন্তু কেউ জানতেও পারেন না যে কিভাবে আসলে কে কত স্কোর পাচ্ছে। এটা আমার কাছে আসার পরে যখন আমি এক্সেলে এটা নাম্বারগুলো ফেলি, তারপরে একটা সিরিয়াল তৈরি হয়ে যায় যে আসলে প্রথম থেকে কে কত স্কোর পেয়েছে। খুবই গোপনীয়তা রক্ষা হয় এবং স্বচ্ছতাও থাকে একই সাথে। এখানে কিন্তু ম্যানিপুলেট করার সুযোগটা আমি কমিয়ে দিয়েছি। তো যে কারণে এটা পরের ধাপে যে ডিফারেন্ট একটা প্যানেলের সামনে আবার বাকিরা প্রেজেন্টেশন করবেন, সো যে এটাকে আরেকটু ফাইন টিউন করবো সামনেবার। তো এই বিষয়গুলোতে আমি একটা প্রফেশনালিজম, স্বচ্ছতা আনার চেষ্টা করছি, যেন কোনোভাবে ম্যানিপুলেশনের মাধ্যমে একজন অযোগ্য পেয়ে না যায় কোনো ধরনের অনুদান বা কিছু, বা একজন যদি ধরেন কম্পিটিশন এবার পেল না, পরের বার পাবেন। তো আমরা মূলত ওই জায়গাগুলো ফোকাস করার চেষ্টা করছি। আমাদের বক্তব্য হচ্ছে সময় পরিবর্তিত হচ্ছে, বাস্তবতা পরিবর্তিত হচ্ছে। সরকার যে অনুদানের সিস্টেমটা করেছে কেন, এই শিল্পটাকে আরও প্রণোদনা দেওয়ার জন্য। কাজে এখানে তার সর্বোচ্চ সঠিক ব্যবহার, যাতে বেস্ট পসিবল আউটপুট আসে, সেটাই তো আমাদের চেষ্টা করা উচিত। খুব ছোট্ট প্রশ্ন, এই মন্ত্রণালয়ের স্মার্ট, সাহসী এবং ভোকাল মন্ত্রী আপনি, গণমাধ্যমের বা পত্রিকার প্রকৃত প্রচার সংখ্যাটা কি আপনার এই দায়িত্ব পালনকালে প্রকাশিত হবে? অবশ্যই হবে। আচ্ছা, 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট, যেটি নিয়ে আমরা এখনও ভুগছি, বাংলাদেশের বয়স আজকে প্রায় 52-53 বছর। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আজকে, এরপর আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি। সেখানে যেমন কিছু আইন আছে, আবার কিছু আইন না থাকাও আমরা আবার ভুগছি। সম্প্রচার আইন নাই, এগুলো থেকে উত্তরণের পথটা কি ভাবছেন? আমরা একটা ব্রডকাস্ট কমিশন করতে চাই, এবং সেটার অধীনেই আপনার সম্প্রচার আইন করতে চাই। এগুলো আমার চিন্তার মধ্যে আছে, অবশ্যই করব। আর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট যেটা বললেন, এটা পৃথিবীর সব দেশেই আছে, এটা থাকতেও হবে। কিছু বিষয় তো থাকে যেগুলো সিক্রেটস, এগুলো তো আপনার প্রকাশ করে দেওয়ার না। ওই সিক্রেসি অ্যাক্টের মধ্যে যেমন ধরেন আপনার রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আছে, এটার মধ্যে কিন্তু আপনার জনগণের জানার যে রাইট, সেটা গণমাধ্যমকে প্রোটেক্ট করে ইনফরমেশন পাওয়ার ক্ষেত্রে। আবার সিক্রেসি অ্যাক্টও থাকতে হবে, যেগুলো যদি বের হয়ে যায় সেগুলো কিন্তু রাষ্ট্রকে, জনগণকে বৃহত্তর জায়গাতে ক্ষতিগ্রস্ত করবে। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে সিক্রেসি অ্যাক্ট নাই। আপনি ধরেন পৃথিবীর অন্য একটি দেশের সাথে কোনো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে বাংলাদেশ সরকার একটা চুক্তি করছে, এই চুক্তি করতে যে এই প্রসেসে নেগোসিয়েশন চলছে, এখানে কিন্তু অনেক স্টেক হোল্ডার থাকে, দেশি বিদেশি, অনেকেই চাবে এগুলো যাতে ব্যর্থতায় পর্যবসিত হয়। তো তখন অনেক ধরনের গোপনীয়তা রক্ষা করা হয়। আমি আপনার সাথে দ্বিমত করছি না, কিন্তু যেখানে আপনার মানে তথ্য অধিকার আইনের মতো একটা আধুনিক আইন আছে, সেখানে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট কিন্তু আপনার সাংঘর্ষিক না, একেবারেই না, মোটেও সাংঘর্ষিক না। কেন আমি বলি, কারণ রাইট টু ইনফরমেশন অ্যাক্টের যে আপনার স্পেস আর অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের যে স্পেস, এটা কিন্তু না, মিউচুয়ালি ইনক্লুসিভ না, স্পেসটা আলাদা। মানে রাইট টু ইনফরমেশন কোনটুকুকে আপনার কাভার করবে, সেটা হচ্ছে জনগণের রাইট আছে যেগুলো জানা, ধরেন সরকারি যে ব্যয় সেটা স্বচ্ছর সাথে হচ্ছে কিনা সেটা জানার অধিকার আছে। কিন্তু বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে পাসকোড, সেটা তো আপনার সিক্রেসি অ্যাক্টের অধীনে থাকবে। আপনি রাইট টু ইনফরমেশন অ্যাক্ট নিয়ে যে বলতে পারবেন এটার পাসওয়ার্ড আমাকে দিতে হবে, ওইটা সিক্রেসি অ্যাক্টে থাকবে। ওইটা যদি আপনি ধরেন সাংবাদিকতার ঢাল ব্যবহার করে কেউ ওইটাকে চুরি করে নিয়ে আসে, এনে পাবলিশ করে দেয়, তখন আপনি সাংবাদিকতা করলেন না, ওইটা তখন হয়ে যাবে চুরির দায়ে আপনি অভিযুক্ত হবেন। এটা দুনিয়ার সব জায়গাতে তাই। কাজে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট অ্যান্ড রাইট টু ইনফরমেশন অ্যাক্ট মোটেও সাংঘর্ষিক না, এটা পরিপূরক একটা আর একটা। শুধু যদি আপনি ক্ষেত্রগুলো দেখেন কোনটা কোনটার সাথে আলাদা। যেটা আমি বলতে যাচ্ছিলাম, আপনি একটা সেন্সিটিভ চুক্তি করতে যাচ্ছেন,
চুক্তি হওয়ার পরে সেটা সংসদে আসবে, রিভিল করা হবে কি চুক্তি হচ্ছে না হচ্ছে। কিন্তু হওয়ার প্রক্রিয়াতে অনেক সেন্সিটিভিটি থাকে, অনেকে কিন্তু এটাকে ব্যর্থ করে দেয়। সরকার এবং দেশের বৃহত্তর স্বার্থে জনগণ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই সময় কেউ যদি এটাকে বের করে এনে পাবলিশ করে দেয়, সেটা তো সিক্রেসি অ্যাক্টের ভায়োলেশন হয়ে যাবে, তখন কিন্তু রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মধ্যে পড়বে না। রাইট টু ইনফরমেশন কখন? আফটার দ্য এগ্রিমেন্ট ইজ ডান, দেন জনগণকে জানাতে হবে, সরকার বাধ্য। কিন্তু নেগোসিয়েশনের সময় আমরা যখন ডিল করি, ধরেন ইভেন আমি পৃথিবীর কয়েকটা দেশে গেলাম, তাদের ফরেন মিনিস্টারদের সাথে আলাপ করেছি, আলাপগুলি করছে কিন্তু আমাদের দেশ থেকে লেবার যাতে যেতে পারে, আমাদের দেশে লেবাররা যে সুরক্ষা পায় বা আমাদের স্বার্থ সংশ্লিষ্ট। কিন্তু আমরা জানি এখানে আমাদের এই স্বার্থের বিপক্ষে আরো অনেকগুলো দেশ আছে, অনেক সংস্থা অনেকেই আছে কাজ করছে। তো এটা যে আমরা কথা বলছি, এটা তো আমরা অনেক সময় রিভিল করি না সঠিকভাবে যাতে চুক্তিটা হয় তার জন্য। কিন্তু কেউ যদি ধরেন রিভিল করে দেয়, তাহলে তো এটা ক্ষতিগ্রস্ত করে ফেললো, আমার কাজটা তো হলো না, আমার দেশের স্বার্থটা সংরক্ষিত হলো না। সেইখানে কিন্তু আপনারা রাখতে হয়। দুনিয়ার তাবৎ দেশ, আপনি নরওয়েতে যান, ইউকেতে যান, ইউএসএতে যান, সিক্রেসি অ্যাক্টের অধীনে অনেক কিছু আছে যেটা তারা কখনো রিভিল করবে না, সেটাও জনগণের স্বার্থকে সংরক্ষণের জন্য। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই তার সংসদেই তো হয়েছে। কেন হয়েছে? রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে আমরা কি করেছি? বঙ্গবন্ধু কন্যা সরকার আমরা নিজেদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছি যে জনগণের যে রাইট আছে যে ইনফরমেশন জানা, তাদের পক্ষ থেকে গণমাধ্যম সেটা জানতে চাইলে আমরা দিতে বাধ্য থাকব। তার মানে আমাদের কিন্তু অঙ্গীকারের জায়গায় কোনো দুর্বলতা নাই। আমরা অঙ্গীকারবদ্ধ, জনগণের যেখানে রাইট আছে তথ্য আমরা জানাতে চাই। এবং আমি নিজেও কিন্তু প্রশাসনিকভাবে সবাইকে একই কথা বলছি যে আমাদের ধরেন কলোনিয়াল একটা লেগেসি আছে, যে কারণে তথ্য চাইতে গেলে একটু ডিফেন্সিভ হয়ে যায় অনেকে, একবারে গ্রাসরুট থেকে বিভিন্ন লেভেলে সরকারি কর্মকর্তারা। তো আমি কিন্তু একটা কথা বলেছি যে আপনি যখন একটা দায়িত্বে আছেন, ইভেন আমি নিজেকে দিয়েও বলি, আমি যখন দায়িত্বে আছি, এই মন্ত্রণালয় সংশ্লিষ্ট যে তথ্য যেগুলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট কাভার করে, এই তথ্যগুলোর মালিক আমি না, আমি এটার কাস্টোডিয়ান, এটার মালিক জনগণ। জনগণের পক্ষ থেকে এই তথ্য আমাকে যদি চাওয়া হয়, আমি এটা দিতে বাধ্য, আমাকে এটা দিতে হবে। আমি যদি এখানে ডিফেন্সিভ না, আমি কেন দিব? এই অ্যাটিটিউডের পরিবর্তন করতে হবে আমাদের। আবার যারা তথ্য চাবেন, অর্থাৎ এটা যারা এম্পাওয়ার্ড হয়েছেন রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে, তাদেরকেও এই আইনটা ব্যবহার করার ক্ষেত্রে আরো প্রফেশনালিজম দেখাতে হবে। এটা যে জেনুইন এম্পাওয়ারমেন্টটাকে সত্যিকার অর্থে কাজে লাগাতে হবে, এটারও অপব্যবহার করা যাবে না। অনেক ক্ষেত্রে এটাকে আবার ধরেন ব্ল্যাকমেলের হাতিয়ার হিসেবে ব্যবহার করা, আননেসেসারি প্রেশার ক্রিয়েট করা। সো দুই পক্ষকেই আমরা মনে করি এক ধরনের ট্রেনিং এর মাধ্যমে যাতে করে আমরা এই আইনের সর্বোত্তম ব্যবহারটা, ফলাফলটা পেতে পারি। গণমাধ্যম কর্মী চাকরি শর্তাবলী আইন, সেটি 2018 সাল থেকে ঝুলে আছে, হ্যাঁ, এবং এক সময় আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল সংসদে গিয়ে। এটা আপনি জানেন যে গতবার সংসদে গিয়েছিল, তারপর স্ট্যান্ডিং কমিটি ছিল, এর মধ্যে তো সরকারের মেয়াদ শেষ হচ্ছে, নতুন সরকার এখন। তো সেই গণমাধ্যম কর্মী আইন নিয়ে আমরা আবার কাজ করছি ইন এ সেন্স, আইনটা যেভাবে আছে স্ট্যান্ডিং কমিটি থেকে আমরা আনিয়েছি। এখন যত স্টেক হোল্ডার আছে এর মধ্যে 23টার মতন সাংবাদিকদের সংগঠন আছে, সবার থেকে আমরা প্রতিনিধি নিয়ে, আমার মন্ত্রণালয় থেকে তারা বসছেন, তাদের ইনপুটগুলো নিয়ে, আপনাদের বিএফইউজে, ডিইউজে তারাও কিন্তু অনেক ইনপুট দিয়েছে, অনেকে পুরো আইনটা কিভাবে হবে সেগুলো দিয়েছে, আমরা সবগুলো যাচাই বাছাই করছি এবং সবগুলো নিয়ে কিন্তু আমরা এই আইনটিকে আবার নতুন করে একটু রিভাইজ করে তারপর সংসদে পাঠাবো। আমার একটা টার্গেট হচ্ছে যত কুইকেস্ট পসিবল টাইমে, দ্রুততম সময়ে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে চাই। গত 10 বছরে মানে আপনার কি পরিমাণ মূল্যস্ফীতি হয়েছে এবং মানে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা তো আপনি নাগরিক হিসেবে ভালোই মানে অবগত আছেন। কিন্তু সবার বেতন বেড়েছে, আপনার এই সময় আয় বেড়েছে, সবারই করেছে। সাংবাদিকদের গত 10 বছরে কোনো বেতন বাড়েনি। অষ্টম ওয়েস বোর্ডের পরে নবম ওয়েস বোর্ডেও গত 5 বছর আগে এই সরকারই, বঙ্গবন্ধু কন্যা সরকারই আপনার দিয়েছিলেন, কিন্তু সেই নবম ওয়েস বোর্ড কোথাও বাস্তবায়িত হয়নি। একমাত্র অষ্টম ওয়েস বোর্ড সরকারি বার্তা সংস্থা, বাসস সহ দুই চারটা জায়গা হয়েছে, এরপরে আরেই নেই। এই যে আপনার সাংবাদিকদের, দুস্থ সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী একটি কল্যাণ ট্রাস্ট করে দিয়েছেন, সেখানে অসচ্ছল, দুস্থ, বেকার যারা, তারা আপনার সেখান থেকে, কিন্তু সুস্থ সাংবাদিকদের জন্য গত 10 বছর কোনো বেতন বাড়লো না। সেই অবস্থায় গণমাধ্যম কিভাবে ভালোভাবে চলবে? গণমাধ্যমগুলো তো আসলে বেসরকারি খাতের প্রতিষ্ঠান। তো সকল বেসরকারি খাতের প্রতিষ্ঠানে যে বিষয়টা হচ্ছে, তারা বেসরকারিভাবে পরিচালিত হয়, অর্থাৎ প্রত্যেকে কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে তার আয় আছে এবং ব্যয়ও আছে। তো যদি দেখা যায় কোনো প্রতিষ্ঠান তার মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায়, তখন কিন্তু সে চলতে পারে না। তো
বেতনের বিষয়টা কিন্তু বেসরকারি খাতে বিষয়টা অনেকটা ওরকম, যে কারণে দেখবেন উন্নত দেশেও অনেক বড় বড় প্রতিষ্ঠান অনেক সময় লে অফ করে, চাকরিচ্যুত করে, কেন তারা চলতে পারে না, টানতে পারে না, এইসব সমস্যা তৈরি হয়। এখন গণমাধ্যমগুলো যদিও এটার নেচার এবং প্রকৃতি একটু আলাদা, কিন্তু তারপরও ফান্ডামেন্টালি যদি দেখেন বেসরকারি খাতে, তারও কিন্তু এই প্রতিষ্ঠানের জন্য তার একটা প্রোডাক্ট আছে, এটা সেল করতে হয়, সেখান থেকে তার আয় থাকে এবং ব্যয় নির্বাহ করতে যে অনেক সময় অনেকে স্ট্রাগল করে, বেতনের জায়গাটা ওখানে আটকে থাকে। অনেক ক্ষেত্রে হয়তো বিভিন্ন ধরনের আইন ভঙ্গের অ্যাটিচিউডও থাকে, মানে ওনারদের পক্ষ থেকে সেটাও থাকে। কিন্তু বাই অ্যান্ড লার্জ একটা সমস্যা আমি মনে করি যে এত বেশি বিস্তৃত হয়ে গেছে, বাজার ছোট, যে কারণে আপনার সবার মধ্যে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, আবার গত 10 বছরে আপনার গণমাধ্যম কর্মী সংখ্যা বেড়ে গেছে। আপনি কি দশম ওয়েজবোর্ডের ব্যাপারে খুব শীঘ্রই সুখবর দিচ্ছেন কিনা? না, অবশ্যই দশম ওয়েজ বোর্ডটা তৈরি করার জন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, এটা প্রক্রিয়াধীন আছে, এটা হয়ে যাবে। কিন্তু আমি দশম ওয়েজ বোর্ড করার চাইতেও বেশি ইন্টারেস্টেড যেখানে, সেটা হচ্ছে ওয়েজ বোর্ড আপনি শুধু করলে তো হলো না, এটা বাস্তবায়ন করাটা একটা বড় চ্যালেঞ্জ, জরুরি। এখন এই চ্যালেঞ্জটা আমি যেভাবে চিন্তা করছি যে কিভাবে গণমাধ্যমগুলো বেসরকারি খাতে যারা অপারেট করছে সেগুলোকে আসলে আরো সবল করা যায়, অর্থনৈতিকভাবে প্রফিটেবল অ্যান্ড ভায়াবল করা যায়, তখনই আমরা নিশ্চিত করতে পারবো তাদের এই প্রতিষ্ঠানে যারা কাজ করছেন কর্মীরা সঠিকভাবে যাতে বেতন। আমার বিশ্বাস অবশ্যই আপনি একটা মেকানিজম বের করবেন যে কিভাবে মানে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হয় খুবই দুঃখজনক, দশম ওয়েজ বোর্ড যেন অবশ্যই খুব দ্রুত বোর্ড গঠন হয় এবং সেটি সুপারিশ হলে সেটি যেন বাস্তবায়ন হয় আর কি। আসলে পুরো আলোচনায় একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনি খুব মানে এমফেসিস দিয়েছেন, সেটি হচ্ছে যে অপতথ্য, ভুয়া তথ্য, মিথ্যা তথ্য, অপপ্রচার আপনার এটির জন্য মানে মেইন স্ট্রিম মিডিয়া কিন্তু আপনার অনেক ধরনের মানে সংগ্রাম করছে এটিকে ফেস করতে গিয়ে, বিশেষ করে ডিজিটাল মাধ্যমে আপনার যে ধরনের অপপ্রচার হচ্ছে, মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে, এমন একটা অবস্থা হচ্ছে যে এই অপতথ্য মোকাবেলা করতে গিয়ে সত্য তথ্যই আপনারা অনেকে বিশ্বাস করছেন না। হ্যাঁ, মেইন স্ট্রিম মিডিয়াকে আপনার এই লড়াইটা একটা বড়ভাবে লড়তে হচ্ছে। আপনার সরকার বিভিন্ন সময়, বিশেষ করে প্রধানমন্ত্রী বিভিন্ন সময় আপনার এগুলোর কথা বলছেন, কিন্তু এগুলো কোনোভাবেই কিন্তু বন্ধ হচ্ছে না। না, ঠিকই আছে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এগুলো আসলে যেটা হয়েছে কি যে এটা তো ওয়াইড ওপেন হয়ে গেছে। আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার এইসব প্রবলেম নিয়ে একবারে মার্কিন যুক্তরাষ্ট্রেই এইসব গুগল, আপনার ফেসবুক, টিকটক, এদের সকল অধিকর্তাদের ডেকে সিনেটে কিভাবে তাদেরকে একটার পর একটা প্রশ্ন করা হয়েছে, তাদেরকে লিটারেলি মানে তাদের উপরে কি বলবো এটাকে, মানে খড়গ একবারে অ্যাপ্লাই করা হয়েছে আর কি। তো যেহেতু এরা অন্য দেশে এদের অবস্থান, কাজে আমরা তো এটা করতে পারি না। তো আমাদের হাতে একটাই অপশন যেটা আছে সেটা হচ্ছে যে তারা যদি লোকালি এখানে অফিস খোলে, তাদের একটা প্রতিনিধি থাকে, তখন তাদেরকে আমরা অবলিগেট করতে পারি, অ্যাকাউন্টেবল করতে পারি। কিন্তু সেই কাজ তো আসলে আমাদের করা দরকার, তো সেটা নিয়েও আমি একটা উদ্যোগ আছে, কিন্তু এটা আমার মন্ত্রণালয় এককভাবে পারবে না, এখানে আমাদের অন্যান্য মন্ত্রণালয়ের সহযোগিতা লাগবে। এর আগে তো আমি গত 15 বছর আমরা শুনছিলাম আইসিটি মন্ত্রণালয় এই করে ফেলেছে, সেই করে ফেলছে, আপনার মানে আইসিটির মানে গল্প বা কাজ শুনতে শুনতে আপনার আমরা কিন্তু মানে ফেসবুক, ইউটিউব বা গুগলকে আপনার আনার কোনো মানে ঈদে আমরা দেখতে পেলাম। আসলে এটা আইসিটি মন্ত্রণালয়কে দোষ দিয়ে লাভ নাই, কারণ আইসিটি মন্ত্রণালয় এককভাবে এটা পারবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আইসিটি মন্ত্রণালয় আর টেলিকমিউনিকেশন আলাদা ছিল, আগে দুজন মন্ত্রী ছিলেন, তো এখন একজন মন্ত্রীর অধীনে দুটো আছে। সো আপনার এখানে আইসিটি, টেলিকম দুটোই লাগবে, সাথে আপনার আইন মন্ত্রণালয় লাগবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় লাগবে, আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক, এনবিআর, তাদেরও পার্টিসিপেশন লাগবে। এবং আমরা তথ্য মন্ত্রণালয় থেকে যদি এখানে একটা লিডারশিপ নেই সবাইকে সমন্বয় করে, কেন? কারণ হচ্ছে যে এই সকল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বাংলাদেশে ব্যবসা করে, যেহেতু তারা ব্যবসা করে তারা কিন্তু এখানে অ্যাকাউন্টেবল না, কিন্তু এক ধরনের ইনকাম তাদের হয় এবং সেটার মধ্যে কোনো স্বচ্ছতা নাই। তো ইউরোপিয়ান কান্ট্রিগুলি, আমেরিকা খোদ নিজে তো আছেই, অন্যান্য দেশগুলি কিন্তু সিঙ্গাপুর বা আদার কান্ট্রিগুলি কিন্তু একটা স্বচ্ছতা নিয়ে আসছে। যখন অ্যাকাউন্টেবিলিটিটা চলে আসবে তখন দেখবেন তাদের এই ইনকাম থেকে যে ট্যাক্স রেভিনিউ যে জায়গাগুলো, এখানেও অনেক ফাঁকি ঝুঁকি এই ধরনের অপকর্ম হয়। তো এটাকে যখন আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনবো, তাদের যখন একটা প্রতিনিধি, তারা যখন একটা অফিস খুলবে, তখন আরো বেশি অ্যাকাউন্টেবল করা যাবে। কারণ আমরা কিন্তু বলছি না অপতথ্য শুধু রাজনৈতিক অপতথ্যের কথা, এবং আমরা কিন্তু দল নির্বিশেষে বলছি, এখানে আমাদের অবস্থান হচ্ছে যে যে কোনো ধরনের অপতথ্য যে সোর্স থেকে আসুক সেইটার বিপক্ষে আমরা দাঁড়াচ্ছি, এবং সেখানে একটা অ্যাকাউন্টেবিলিটি দরকার। দ্বিতীয় জিনিসটা বলছি, সামাজিকভাবে অনেক অপতথ্য ছড়ানো হয়। ইটালিয়ান অ্যাম্বাসেডার কিছুদিন আগে আমার সাথে দেখা করতে আসছিল,
বলছি ইটালিতে একটা সিন্ডিকেট মানুষকে প্রলুব্ধ করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যাচার করে সোশ্যাল মিডিয়াতে। মানুষও এই লোভে পড়ে মানে ইটালিতে যাওয়ার জন্য তৈরি হয়ে যায় এবং যে সরকারি যে নিয়ম বা বিধি আছে তার বাইরে শেষমেশ কি হয়, ইটালি পর্যন্ত পৌঁছতে পারে না, তাদের সাগরের তাদের জীবন দিতে হয়। তো এই যে অপতথ্যের মাধ্যমে প্রলুব্ধ হয়ে সামাজিকভাবে তো মানুষ বিপদে পড়ে, নারী শিশু বিভিন্ন গ্রামে গঞ্জে মফস্বলে তারা যে ঝুঁকির মধ্যে পড়ে অপতথ্যের কারণেই। তো আমরা কিন্তু শুধু রাজনৈতিক অপতথ্যের কথা বলছি না, আমরা ওভারঅল অপতথ্যের কথা বলছি যেটা মানুষকে ঝুঁকির মধ্যে ফেলে। সেইখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর এখানে একটা জবাবদিহিতা থাকতে হবে, সেই জবাবদিহিতা তাদের নাই। তারা তাদের ব্যবসায়িক স্বার্থে সবকিছুকেই ছেড়ে দিচ্ছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলি কিন্তু জবাবদিহিতা এনেছে। ইউরোপিয়ান কান্ট্রিগুলি কি করে জানেন? ইউরোপিয়ান ইউনিয়ন কি করে, যদি কোনো অপতথ্য ছড়ানো হয় কোনো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্ম ব্যবহার করে, তারা কিন্তু যে অপতথ্য ছড়িয়েছে তাকে ফাইন করে না, তারা ওই প্ল্যাটফর্মকে ফাইন করে। এখন ধরুন ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবে করা হলো, তাকে ফাইন করা হলো, তাহলে ফাইন করলো, এটাকে ইমপ্লিমেন্ট করবে কি করে? কারণ ফেসবুক বা ইউটিউবের একটা অফিস ওই ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশে আছে, তাকে যে ফাইন করে না দিলে তাকে বন্ধ করে দেবে, তার আইন অনুযায়ী কিন্তু এটা আছে। কিন্তু আমরা এটা করতে পারছি না, কারণ এখানে আমরা তাদের অফিসটা এখনো খোলাতে পারিনি। বাট সেই প্রক্রিয়ার মধ্যে আমি ঢুকেছি। আইসিটি এবং টেলিকমিউনিকেশন মিনিস্ট্রি, স্টেট মিনিস্টার ফুললি এখানে অন বোর্ড আমার সাথে আছেন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীর সাথে কথা বলছি, উনিও ফুল সাপোর্ট আমাকে দিবেন। আইন মন্ত্রীর সাথেও আমি কথা বলছি। আমি ভেরি সুন আমরা একটা সেল করব, আমরা ধরেন সেক্রেটারি লেভেলে বা অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে একটা কোঅর্ডিনেশন সেল করে আমাদের এটা কাজ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মূল শক্তি কোথায় জানেন? তার ব্যবহারকারী। বাংলাদেশ কিন্তু পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। এখানে যত মানুষ তাদের মাধ্যমগুলো ব্যবহার করে সেটা কিন্তু তার এই যে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তার ভ্যালুয়েশন বাড়ায়। আমরা যদি এটা অফ করে দেই, তার কিন্তু ওখানে স্টক মার্কেটে তার দাম পড়ে যাবে। কাজে আমার হাতে কিন্তু বার্গেনিং আছে, লেভারেজ আছে। তো যেহেতু আমরা ওদেরকে ধরি না ঠিক মতন, ওরা যা ইচ্ছে তাই করে, অথচ ওদের নিজের দেশে কিন্তু ওরা তোপের মুখে। আপনি গুগলে যে সার্চ করেন সিনেটে কিভাবে তাদেরকে সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমকে তোপের মুখে ফেলা হয়েছে, কিন্তু আমার এখানে এসে তাদের ব্যবসাটা করছে, আমি বলবো এটা অনৈতিক ব্যবসা, অপতথ্যকে বিস্তৃত করতে দিয়ে। এবং তার সো কল তাদের কি কমিউনিটি স্ট্যান্ডার্ড আছে সেটাও তো তারা ঠিক মতন মানে না, তাই না? তো এই কাজটা আমাদের করতে হবে। আপনার কি কখনো মনে হচ্ছে বা এই ধরনের অভিযোগ আপনি পেয়েছেন কিনা যে প্রথম সারির গণমাধ্যমগুলোতে তথ্য অবাধ প্রবাহ নেই বলে আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য মাধ্যমে আপনার গুজব ছড়াচ্ছে? না, এটা আমি মনে করি না। আমি মনে করি মূলধারার গণমাধ্যমের উপরেই এখনো মানুষ বিশ্বাস করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে অপতথ্য ছড়ায় এগুলো কিন্তু মানুষ মোটামুটি বুঝতে পারে, আমি যতটুকু বুঝি, যে কারা আসলে গুজব ছড়ায়। কারণ আপনি যখন একবার ছড়ালেন, দুইবার ছড়ালেন, বারেবার যখন এগুলো মিথ্যা প্রমাণিত হয়, মানুষ কিন্তু দিন শেষে অতটুকু জাজমেন্ট মানুষের আছে। কিন্তু হয় কি, তারপরে যে এন্টারটেনমেন্ট ভ্যালু থাকে, একটা রং চং অ্যাড করে আপনি একটা চটকদার একটা বিষয় উপস্থাপন করলেন যেটা অপপ্রচার গুজব, মানুষ হয়তো এটা এন্টারটেনমেন্টের জন্য নেয়। কিন্তু দিন শেষে মূলধারার গণমাধ্যমে সকল তথ্য তো অবারিত, কোন তথ্যটা মূলধারার গণমাধ্যমে আসছে না, সবকিছু আসছে। কিন্তু যে কারণে মানুষ কিন্তু দিন শেষে মূলধারার গণমাধ্যমের উপরই ভরসাটা করে। আমরা তো একদম শেষ মুহূর্তে আছি আপনার সাথে কথা বলার। আপনার পক্ষ থেকে, আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যম এবং গণমাধ্যমের যারা অংশীদার তাদেরকে আপনার কিছু বলার আছে কিনা? না, আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে এতটুকু একটু বলতে চাই যে এখানে অনেক কাজ, এতগুলো ডিপার্টমেন্ট এখানে আছে, সবগুলো জায়গাতেই কাজের প্রচুর সুযোগ আছে। এবং এই কাজগুলি করতে যে আমার কিন্তু অনেক ইন্টারনাল মিটিং করতে হয়, যেগুলো আসলে ভিজিবল না, হয়তো দেখা যায় না। তো মন্ত্রীর যেমন ধরেন কিছু দায়িত্ব থাকে আনুষ্ঠানিকতার জায়গাতে, তেমন অনেক দায়িত্ব থাকে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া। তো অনেক ক্ষেত্রেই আমি স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের সহযোগিতা চাই। সব ক্ষেত্রে সব জায়গায় হয়তো আমি অ্যাটেন্ড করতে পারি না, যেতে পারি না, কিন্তু আপনারা এতটুকু মাথায় রাখবেন যে আপনাদের জন্যই কাজ করছি, আমি সার্বক্ষণিকভাবে কাজ করছি, আপনাদের সহযোগিতা নিচ্ছি, আপনাদের ওপিনিয়ন, এবং যখন প্রয়োজন হচ্ছে সবার সাথে কিন্তু আমি বসে ওপিনিয়ন নিচ্ছি। আমি এককভাবে কোনো কিছু করতে চাইও না, আমি সামগ্রিকভাবে সবাইকে নিয়েই যে সমস্যাগুলি আছে, আগামী দিনের যে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করে এগিয়ে যেতে চাই। তো আমার একটাই প্রত্যাশা, সবার কাছে সহযোগিতা এবং তাদের কোঅপারেশন, এটি আমি চাই। এবং আমি নিশ্চয়ই এখানে কিছু পরিবর্তন আনার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি যে আপনি বয়সে মন্ত্রিসভায় অনেক তরুণ এবং অনেক আধুনিক এবং ভোকাল আপনি,
নিশ্চয়ই এই পরিবর্তনগুলো আমাদের কাছে শীঘ্রই এক এক করে দৃশ্যমান হবে। আমাকে তরুণ বললে শুনতে খুবই ভালোই লাগে, কিন্তু আমার চেয়ে আরও ইয়াং মিনিস্টার এখানে আছে। এবং সবচেয়ে বড় কথা, যে বয়সে আমি মন্ত্রী হয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালের মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রী আমার চেয়ে কম বয়স ছিল। বাট শুনতে খারাপ লাগে না তরুণ বললে, বয়স কিন্তু কম হয় নাই। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মুখোমুখি এখানেই শেষ করছি। নিশ্চয়ই আগামী পর্বে নতুন কারোর সাথে দেখা হবে, কথা হবে। আমরা আপনাদের কথাগুলোই তুলে ধরার চেষ্টা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।